হ্যালো স্টুডেন্টস, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের পরবর্তী পার্টে আমরা চলে এসেছি। এখন আমাদের বিভিন্ন অর্ডারের রিয়াকশান নিয়ে ডিটেলড আলোচনা করতে হবে, যেমন জিরো অর্ডার রিয়াকশান, ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান। এর পরবর্তী সেগমেন্ট হবে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ আ পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশান। কিন্তু আজকে আমরা পড়বো হচ্ছে জিরো অর্ডার রিয়াকশান। এবার জিরো অর্ডার রিয়াকশান শুরু করার আগে একটা ছোটো পার্ট আমাদের বাকি থেকে গেছে, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশান অ্যান্ড রেট কনস্ট্যান্ট অফ আ রিয়াক্ট্যান্ট। এইটা একটা নতুন টার্ম আমাদের কাছে। এইটা কী জিনিস সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়ার পরে আমরা আজকে জিরো অর্ডার রিয়াকশান শুরু করব। তবে ভিডিও শুরু করার আগে বলি যে যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর পরবর্তী ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে থাকো। তাহলে আজকের ভিডিও শুরু করছি একটা পার্টিকুলার রিয়াকশান দিয়ে। দেখো, এরকম একটা রিয়াকশান সাপোজ আছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন রিয়াকশানের রেট ইকুয়েশান বিভিন্ন রিয়াক্ট্যান্টগুলোর সাপেক্ষে আমরা শিখেছিলাম প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারে, দ্বিতীয় ভিডিওতে। তো সেটা এরকম ছিল একটা, আমরা জানি যে কোএফিশিয়েন্টগুলোকে ভাগ করতে হয়, সামনে লিখতে হয়। তাহলে এইটা ছিল রেট অফ রিয়াকশান। এইবার যদি এই পার্টিকুলার যে ইকুয়েশানটা আমি লিখেছি তার যদি রেট ইকুয়েশান এরকম হয়, আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই, এই যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে এইটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। এবার যখন আমি বলছি রেট কনস্ট্যান্ট, তখন সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশান, ঠিক আছে? ওভারঅল রিয়াকশানের রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ওভারঅল রিয়াকশানের রেট। এখন রিয়াকশানের রেটকে বিভিন্ন যে রিয়াক্ট্যান্টগুলো আছে তাদের সাপেক্ষে প্রকাশ করা যায়। আমি আর এর জায়গায় এটা লিখতে পারি, তাই না? আমি আর এর জায়গায় এটাও লিখতে পারি। তো সেইটা যদি আমি করি তাহলে কি দাঁড়ায়, দেখো ব্যাপারটা। তাহলে আমি এটা লিখতে পারি যে 1/a ইন্টু মাইনাস ডিএ ডিটি, সো দিস ইকুয়াল টু কে, ডান দিকে যা আছে সেটা থাকলো, ঠিক আছে? এখন কেটা তো কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে মাইনাস ডিএ ডিটি, এটা ইকুয়াল টু কত হবে আমরা দেখার চেষ্টা করছি। দিস ইকুয়াল টু কত হবে দেখো, এটা মাল্টিপ্লাইড হবে না, এ ইন্টু কে, দিস ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স আর কনসেন্ট্রেশন অফ ওয়াই, কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি। এইবার তাহলে এই যে মাইনাস ডিডিটি, এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, মানে যে রেটে এ ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে, আমরা বলতে পারি যে রেটে এ রিয়াকশান করছে, ঠিক আছে? এ এবং বি এর ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার বা রিয়াকশান করার রেট আলাদা আলাদা। এখন যদি আমরা সেই রেটটাকে তাদের করেসপন্ডিং কোএফিশিয়েন্ট দিয়ে, স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট যদি ভাগ করি, তখন সেটা রিয়াকশান রেটের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটাকে আমরা রেট অফ এ বলতে পারি। আমরা এর আগে প্রবলেমগুলো করার সময় আর এ এরকমভাবে রিপ্রেজেন্ট করছিলাম, এবং কোনো কোনো প্রবলেমে একদম ল্যাঙ্গুয়েজ হিসাবে এরকমই লেখা ছিল যে রেট অফ এ ইজ এত, তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশান। রেট অফ এ মানে এ যেহেতু রিয়াক্ট্যান্ট, সুতরাং রেট অফ এ মানেই হচ্ছে এ এর ডিসঅ্যাপিয়ারেন্সের রেট, ঠিক আছে, বা এ এর কনজামশনের রেট। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে দেখো, সাম কনস্ট্যান্ট ইন্টু এ, মানে এটাও কনস্ট্যান্ট, দুটোই তো কনস্ট্যান্ট। এবার এইখানে যে কেটা হলো, এই দুটোকে গুণ করে সেই কেটাকে আমি বলবো কে এ, ঠিক আছে? কে এ ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? এবার আমরা কী করছি, আমরা এই পার্টিকুলার এই ইকুয়েশানটা এবং এই ইকুয়েশানটা কম্পেয়ার করছি। দেখো, এটা মানে তো এটা রেট অফ এ, আচ্ছা, এ ইন্টু কে মানে এটা, তার মানে এই যে এ বলে যে রিয়াক্ট্যান্টটা আছে তার রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু রিয়াকশানের রেট কনস্ট্যান্ট ইন্টু ওই রিয়াক্ট্যান্টের স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট। আমরা এরকম লিখতে পারি যে কে এ ইকুয়াল টু এ ইন্টু কে, আমরা এরকমও লিখতে পারি, অ্যান্ড কে বি ইকুয়াল টু বি ইন্টু কে, মানে রিয়াকশানের যা রেট কনস্ট্যান্ট সেইটাকে আমরা ওই কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের কোএফিশিয়েন্ট দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ওই রিয়াক্ট্যান্টের সাপেক্ষে আমি রেট কনস্ট্যান্ট পেয়ে যাব। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি রিলেশনটা, যে রেট কনস্ট্যান্ট অফ
reactant equal to rate constant of a reaction into its stoichiometric coefficient। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। বিভিন্ন সময় এখান থেকে ডাইরেক্টও কোয়েশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশান বলে দিল, দিয়ে একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের সাপেক্ষে রেট কনস্ট্যান্ট কত এটা বের করো। তো এটা জানা না থাকলে আমাদের একটু এটা মুশকিল হয়ে যায়, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। তো এইটা আজকে বলার ছিল আমার প্রথমে। এরপরে আমরা আজকের মূল পার্টে আলোচনায় আসবো, সেটা হচ্ছে যে জিরো অর্ডার রিয়াকশান। তাহলে আমাদের আজকে হচ্ছে আলোচনা জিরো অর্ডার রিয়াকশান। কাকে বলবো জিরো অর্ডার রিয়াকশান? অলরেডি আমরা জানি, আমরা এরকম লিখতে পারি যে reactions in which rate of reaction is independent of concentration of reactants। তাই তো, যে রিয়াকশানে রিয়াকশান রেট রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডই করে না, তাদেরকে আমরা কি বলি? জিরো অর্ডার রিয়াকশন আর কল্ড জিরো অর্ডার রিয়াকশন। এখানে এই যে আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্ট অফ, এই জায়গায় এটাও লেখা থাকতে পারে যে ইন হুইচ রেট অফ রিয়াকশন ডাজ নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, একই ব্যাপার। আর এদের ক্ষেত্রে রেট ইকুয়েশন কি হয়? রেট ইকুয়েশন হয় আর ইকুয়াল টু কে। যদি রিয়াক্ট্যান্ট এ আমি ভেবে নিই, তাহলে এ টু দি পাওয়ার জিরো, তাই তো? পাওয়ারে যত হবে সেটাই হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশান। সুতরাং আর ইকুয়াল টু কে। প্রথম কথা হচ্ছে এইটা যে জিরো অর্ডার রিয়াকশানের রেট এবং রেট কনস্ট্যান্ট ইকুয়াল হয়। আমরা এটাও বলেছিলাম যে একমাত্র জিরো অর্ডার রিয়াকশান সেই রিয়াকশান যেখানে রেট অফ দ্য রিয়াকশান তার যা ইউনিট রেট কনস্ট্যান্ট তারও একই ইউনিট হয়। এখন আমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এদের ইন্টিগ্রেটেড ফর্ম। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশান। তাহলে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশান। ঠিক আছে, কী করতে হবে আমাদের এখানে? সাপোজ একটা রিয়াকশান হচ্ছে, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন আমরা এটা তো জানি যে এই যে আর ইকুয়াল টু এখানে মাইনাস ডিএ ডিটি, সো দিস ইকুয়াল টু কে। আর ইকুয়াল টু কে একটু আমরা দেখলাম, কারণ কনসেন্ট্রেশন পাওয়ারে জিরো। তো এটা যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে মাইনাস ডিএ দিস ইকুয়াল টু কে ডিটি। এখন এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট করব। ঠিক আছে, ইন্টিগ্রেটিং, ঠিক আছে, দিস ইকুয়েশন কী লিখবো আমরা? মাইনাস ডিএ আর এখানে ডিটি। তাহলে কী হবে বলো? এ হয়ে গেল, কেটি হয়ে গেল, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল। এখন 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 আমরা কী লিখবো? দেখো, এখন আমরা লিখবো অ্যাট টি ইকুয়াল টু জিরো। টাইম যখন জিরো মানে জাস্ট রিয়াকশানটা শুরু হচ্ছে, তখন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মানে কি? এর কনসেন্ট্রেশন। তা শুরুতে এর কনসেন্ট্রেশন কত? শুরুতে এর কনসেন্ট্রেশনকে আমরা লিখি এ নট। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে এখানে রিপ্লেস করে দিই ইকুয়েশানে। এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশান হয়, তাহলে আমরা এরকম এখানটা লিখছি উপরে, এরকম লিখতে পারি যে কী লিখতে পারি? মাইনাস এ নট ইকুয়াল টু কে ইন্টু জিরো, টাইম তো জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম? জেডের ভ্যালু পেয়ে গেলাম মাইনাস এ নট। এখন এই জেডের ভ্যালুকে আমরা আবার 1 নম্বর ইকুয়েশানে বসিয়ে দিই। তাহলে এখানে যে মাইনাস এ নট হয়, মাইনাস এ নটটা এইদিকে চলে আসলে প্লাস হয়ে গেল। তাহলে আমরা এরকম বলতে পারি যে এ নট মাইনাস এ ইকুয়াল টু কেটি। অনেক সময় এই যে আমরা এ লিখেছি না,
শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের মধ্যে এ, এটাকে অনেক সময় এ সাফিক্সে টি লেখা থাকে, এটি, এটি মানে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টি, টি সময় যা কনসেন্ট্রেশন। এখন কিছু না লেখা মানেও এই এটি বোঝায়, মানে এ মানে এটি, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমি কী পাবো, কে ইকুয়াল টু, বা মানে আমরা এটাকেই বক্স করে দিতে পারি, বা এরকম লিখতে পারি যে এ নট মাইনাস এ বাই টি, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ইন্টিগ্রেটেড কেন, আফটার ইন্টিগ্রেশন আমরা এই ইকুয়েশনটা পেলাম, তাই খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো, বা আমরা যদি এইটাকে মনে রাখি তাহলে এইটাকে মনে রাখাই সুবিধা আর কি, যেটা আমি এখন বক্স করছি। এইটা মনে রাখলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি ওইটা ব্যবহার করে আমরা প্রবলেমগুলো সলভ করবো আর কি। এবার এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল, এই ডেরিভেশনটাও আমাদের কাজে লাগবে। বোর্ডের পরীক্ষায় ডেরিভেশন লিখতে দিতেই পারে, যদিও এখন পর্যন্ত দেয়নি কখনো, খালি এই ইকুয়েশন ব্যবহার করে প্রবলেম সলভই করতে দেয়, কিন্তু ইকুয়ালি এটাও ইম্পর্টেন্ট। এখন দেখো, আমরা এরকমও বলতে পারি যে অ্যাট টি ইকুয়াল টু 0 এর কনসেন্ট্রেশন হচ্ছে এ, স্মল এ, আর যখন টি সময় অতিক্রান্ত হলো তখন এখান থেকে এ মোল বা এ যদি এর কনসেন্ট্রেশন হয়, তাহলে এ মোলার যদি আমি সলিউশন নিই, তাহলে সেখান থেকে এক্স মোলার সলিউশন ধরো রিয়াকশান করে গেছে, তাহলে পড়ে আছে কত, এ মাইনাস এক্স, আর এখানে কত আছে এটা। তাহলে আমরা যেটাকে বলছি যে রেট অফ রিয়াকশান, অর্থাৎ আমরা বলছি যে কি মাইনাস ডিএ ডিটি, বা এটি যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট যদি বি হয় তাহলে ডিবি ডিটি এরকম হয়। তো আমরা এরকম লিখতে পারি তো, যে মাইনাস দেখো ডি অফ এ মাইনাস এক্স ডিটি, মাইনাস ডি এ ডিটি, তো এ তো এটাই, মানে কনসেন্ট্রেশন অফ এ তো এটাই টি সময় পরে, তাহলে এটা লিখতে পারি। আর এরকম লিখতে পারি ডি এক্স ডিটি, এক্স হচ্ছে ওই সময় প্রোডাক্টের কনসেন্ট্রেশন, তাহলে তার রেসপেক্টেও রেটকে লেখা যায়, তো এটাও লেখা যায়। সেই হিসাবে এই ইকুয়েশনটাকে আবার একটু অন্যরকমভাবেও সলভ করা যায়। আমরা এরকম লিখি যে তাহলে ডি এক্স ডিটি ইকুয়াল টু কী লিখবো আমরা, কে ইন্টু, এবার এই যে এ টু দি পাওয়ার 0, তো ওটা লিখছি না, তাহলে এইটা লেখা যায় এরকম। তাহলে আমরা এরকম লিখতে পারি যে dx ইকুয়াল টু কে ডিটি। তারপর আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাই x ইকুয়াল টু কেটি প্লাস জেড, ঠিক আছে। কেটি প্লাস জেড যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারি আবারও অ্যাট টি ইকুয়াল টু 0, অ্যাট টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, টি যখন 0 তখন এক্সের ভ্যালু তখন 0। তো এবার আমরা এই ইকুয়েশনে কী বসাবো, আমরা এবার বসাবো 0 ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস জেড। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম জেডের ভ্যালু 0। তাহলে আবারও জেডের ভ্যালু 0টা এই ইকুয়েশনে বসাবো, ঠিক আছে। এখানে আমরা কী লিখলাম, ফ্রম 1। আবারও যদি বসিয়ে দিই তাহলে এবার আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু কেটি, বা এই এক্স ইকুয়াল টু কেটিটা আমি বক্স করে দিলাম, এক্স ইকুয়াল টু কেটি, বা এখান থেকে আমরা পেতে পারি কে ইকুয়াল টু এক্স বাই টি। এই দুভাবে কিন্তু ইকুয়েশনটা সলভ করা যায়, ঠিক আছে। এই ফার্স্টে যেভাবে করেছিলাম এই ফর্মটা আমাদের টেক্সট বইগুলোতে থাকে, কিন্তু এই ফর্মটাও একই জিনিস, আমরা দুটো আলাদা জিনিস পাচ্ছি আর কি। দেখো, আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করবো কার সঙ্গে, এর সঙ্গে, এই যে এটার সঙ্গে, কারণ ওর ডান দিকে কেটি আছে আর এখানেও কেটি আছে ডান দিকে, তাহলে এই দুটো হচ্ছে সেম আর এই দুটো হচ্ছে সেম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, এই যে এ নট মাইনাস এ যেটা পেয়েছিলাম সেটাকে আসলে কি লেখা যায়, তো আমরা এটাও বলতে পারি দেয়ারফর এ নট মাইনাস এ, এটা মানে এক্স না। এ নট মানে কি, এ নট মানে হচ্ছে ইনিশিয়ালি রিয়াক্ট্যান্ট কতটা ছিল, আর এটা হচ্ছে আফটার টি টাইম রিয়াক্ট্যান্ট কতটা আছে। তাহলে বিয়োগ দিলে যেটা পড়ে থাকবে সেটা কি, কতটা রিয়াক্ট্যান্ট রিয়াকশান করে গেছে, আর এই ইকুয়েশনে তো যতটা রিয়াক্ট্যান্ট রিয়াকশান করে গেছে ততটাই প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে এটা এক্সের সঙ্গে সমান হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি এটাই মোদ্দা কথা, যে আমরা এরপর কিছু গ্রাফ আঁকবো আর কি। গ্রাফগুলো আঁকার সময় আমরা দেখবো যে তোমাকে তখন আমি বলছি যে আসলে এই ফর্মটা এবং এই ফর্মটার মধ্যে রিলেশনটা তখন আমাদের লাগবে কাজে, ঠিক আছে। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দেখো সেটা হচ্ছে আরেক লাইন করেই দিই, সেটা হচ্ছে এটাকে আমরা এ লিখেছিলাম সেকেন্ড টাইম, আর এটাকে আমরা সেকেন্ড টাইম লিখেছিলাম এ মাইনাস এক্স, তাই না। সেখান থেকেও আমি এইটা পেতে পারি। আর অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি যে এটার বদলে অনেক সময় এরকম থাকবে কোয়েশ্চেনে, আর কনসেন্ট্রেশন অফ এ বা এটি, এটার বদলে অনেক সময় এ মাইনাস এক্সও থাকবে। আমরা গ্রাফগুলো করার সময় এইগুলোকে একটু ফোকাস করব,
অনেক সময় তোমাকে গ্রাফ আঁকতে বলবে যে এ কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টাইম। আবার অনেক সময় তুমি ওই গ্রাফটাকেই তুমি যদি এরকম দেখো যে এ মাইনাস এক্স ভার্সেস টাইম, তখন যে দুটো সেম সেইটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে, না হলে মুশকিল। তো আমরা এটা করলে দেখো এইটাই আসছে ফাইনালি। যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ফর্ম। এবার প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম থেকে আমাদের আরও দু একটা জিনিস ডিরাইভ করতে হয়। সেটা হচ্ছে দেখো, মুছে নিই আগে। আচ্ছা, এরপর গ্রাফগুলো করার আগে আমাদের হাফ লাইফ অফ এ রিয়াকশান এইটা জানতে হবে। হাফ লাইফ মানে বুঝতেই পারছো, হাফ মানে অর্ধেক, বাংলায় বলে অর্ধায়ু বা অর্ধ জীবনকাল। কী ব্যাপারটা, এটাকে কীভাবে সিম্বলাইজ করা কীভাবে দেখো, সিম্বলাইজ করা হয় টি হাফ, ঠিক আছে, অর টি সাফিক্সে 50%। 50% মানে কি, 50% মানে তো হাফ অ্যাকচুয়ালি, মানে যে যতটা টাইমে, হাফ লাইফ মানে একটা টাইম, সার্টেন টাইম, একটা রিয়াকশান শুরু হলো, রিয়াকশান শেষ হবে, মাঝের যে সময়টায় যতটা সময় লাগবে রিয়াকশান শুরু হওয়ার পর থেকে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অর্ধেক হতে, হাফ হতে, বা রিয়াকশানটার 50% বা হাফ কমপ্লিট হতে যতটা সময় লাগে। তাহলে আমরা লিখবো যে টাইম মানে ইটস মানে হাফ লাইফ, ইট ইজ দ্য টাইম required for a reaction to get 50% completed, ঠিক আছে, or time required for concentration of a reactant to become half of its initial concentration, ঠিক আছে। তাহলে অর্ধায়ু কাকে বলবো, হাফ লাইফ কাকে বলবো, যতক্ষণ সময় লাগবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক কনসেন্ট্রেশনে পৌঁছতে রিয়াক্ট্যান্টের, অর্থাৎ যত সময়টা লাগবে টোটাল রিয়াকশানটার 50% কমপ্লিট হতে। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাট টি ইকুয়াল টু টি হাফ, মানে যখন টি হাফ মানে রিয়াকশানটা তার 50% কমপ্লিট করে ফেললো, সেই সময় কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সেটা কত হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ, অর্থাৎ A0/2, ঠিক আছে। এখন আমরা এটাকে ওইখানে ইকুয়েশানে পুট করে দিই, এটাকে মুছি আগে। তাহলে আমাদের রিয়াকশান কী ছিল, ইকুয়েশান কী ছিল, A0 - A ইকুয়াল টু KT ছিল তো। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, A0 তো থাকলো, এটার বদলে আমরা লিখবো A0/2 দিস ইকুয়াল টু K আর টি হাফ। তাহলে পড়ে থাকলো কত, A/2 আবার, মানে A0/2 পড়ে থাকলো। তাহলে টি হাফ ইকুয়াল টু কত হবে, টি হাফ ইকুয়াল টু A0/2 আর ওইদিকে কেটা আসবে, তাহলে 2K হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা আমাদের, টি হাফের এটা হচ্ছে রিয়াকশান। তাহলে এই রিয়াকশান থেকে আমরা যেটা পেতে পারি আসলে সেটা হচ্ছে টি হাফ ভ্যারিজ উইথ, দেখো A0, মানেটা কি, মানেটা হচ্ছে এটাই যে, আচ্ছা কেটা তো কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট উঠিয়ে আমি তো এই সিম্বলটা দিতেই পারি। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে জিরো অর্ডার রিয়াকশানের যে আমি রিয়াক্ট্যান্টটা নিয়েছি তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত বেশি হবে, হ্যাঁ 5 মোলার কনসেন্ট্রেশনের রিয়াক্ট্যান্ট নিয়ে শুরু করলাম বা 10 মোলার নিয়ে শুরু করলাম, তাহলে 10 মোলার এর ক্ষেত্রে কি হবে, টি হাফের টাইমটাও বেশি, মানে রিয়াকশানটা 50% কমপ্লিট হতে আরও বেশি সময় লাগবে। যত বেশি কনসেন্ট্রেশন নিয়ে শুরু করব তত বেশি সময় লাগবে রিয়াকশানটা কমপ্লিট হতে বা অর্ধেক কমপ্লিট হতে, এক্ষেত্রে অর্ধেক কমপ্লিট হবে। তাহলে এই হচ্ছে টি হাফের ইকুয়েশন। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশান কমপ্লিট হতে কত সময় লাগবে। তাহলে হাফ লাইফের পরে এবার হচ্ছে টাইম টেকেন টু
টাইম টেকেন ফর আ রিয়াকশন টু গেট কমপ্লিটেড। এখন একটা রিয়াকশন যখন কমপ্লিট হয়ে গেল তখন আমরা তাকে কী লিখতে পারি? তাকে আমরা সিম্বলাইজ করি এইভাবে টি 100%, মানে যে টাইমে 100% রিয়াকশান কমপ্লিট হয়ে গেল। এবার তুমি ভাবো যে when t equal to t 100%, যখন রিয়াকশান কমপ্লিট তখন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কী হবে? না, 0 হবে তো। তাহলে আমরা কী লিখবো এবার? এ নট মাইনাস এ ইকুয়াল টু কেটি ছিল আমাদের রিয়াকশান, তাই তো? তাহলে এবার কী লিখবো আমরা? এ নট মাইনাস 0 ইকুয়াল টু কেটি। আচ্ছা, এই টিটাকে তো টি লিখবো না, এখন টি 100% লিখবো। তাহলে টি 100% ইকুয়াল টু এ নট বাই কে, তাই তো? টি 100% ইকুয়াল টু এ নট বাই কে। এটা আবার একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনই, হাফ লাইফ এবং এই 100%, দুটোই আমাদের খুব কাজে লাগবে আর কি প্রবলেম করার সময়। এবার আমরা কী করবো দেখো, এটার সঙ্গে আগেরটা একটা মিল পাচ্ছ। এখানে A0/2K ছিল আর এখানে A0/K অনলি। তাহলে দুটো একটা অন্যটার হাফ বা ডাবল। তাহলে আমরা এটাও বলতে পারি এখান থেকে যে therefore টি 100% বাই টি 50%, এই রেশিওটা কত হবে? মানে 100% বাই টি হাফ আর কি, সেটা কত হবে দেখো। এটা হচ্ছে A0/K আর এটা হচ্ছে A0/2K। তাহলে ফাইনালি হয়ে যাবে, আমরা 2 হয়ে গেল এটা। তাহলে আমরা লিখতে পারবো এটা যে দিস ইকুয়াল টু 2 ইন্টু টি হাফ বা টি 50%, যাই লেখো না কেন। তাহলে আমরা জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কী পেলাম, যে রিয়াকশানটা অর্ধেক সম্পন্ন হতে যা সময় লাগবে, রিয়াকশানটা টোটাল কমপ্লিট হতে ঠিক তার ডাবল সময় লাগবে। এখন এইটা খুবই ন্যাচারাল বা একটা সাধারণ ব্যাপার বলে তোমাদের কাছে মনে হতেই পারে যে হ্যাঁ, অর্ধেক শেষ হলে যতটা সময় লাগবে পুরোপুরি শেষ হতে গেলে তার ডবল সময় তো লাগবে। এখন এটা সবসময় নাও হতে পারে, হ্যাঁ, রিয়াকশানটা এরকম লিনিয়ার একটা ইকুয়েশন আছে বলে এরকম হচ্ছে আর কি। আমরা দেখবো ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডারে এরকম হয় না। তাহলে এই ইকুয়েশনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আর কি। এবার এইগুলো জানার পরে আমরা কিছু কিছু গ্রাফ এবার দেখে নেব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমরা এখানেই সেটা করব। কি করব দেখো, 3টে গ্রাফ আমরা এখানে আঁকবো বেসিক্যালি, 3টে বা 4টে। একটা হচ্ছে টি হাফ ভার্সেস A0, এটা একটা গ্রাফ। 2 নম্বর গ্রাফ হচ্ছে রেট অফ রিয়াকশান ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, ঠিক আছে, অ্যাট এনি টাইম। আর থার্ড আমরা করব কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ভার্সেস টাইম। আর ফোর্থ একটা গ্রাফ করব আমরা, সেটা হচ্ছে লগ অফ টি হাফ ভার্সেস লগ অফ A0। এবার আমি ওই ইন্টিগ্রেটেড ফর্মের সেকেন্ড পার্টটাতে যখন গেলাম তখন আমি ওইটা বোঝালাম যে গ্রাফগুলো এইভাবে আসতে পারো, যে এই গ্রাফ প্লট করো বা এর 4টে অপশান দিয়ে দেবে গ্রাফের, কোনটা হচ্ছে এই গ্রাফ বা এই গ্রাফ, এরকম। অনেক সময় আবার এরকমও থাকে যে এই যে এখানটায় লিখছি আমরা, এইখানটায় অনেক সময় এরকমও থাকে টি হাফ ভার্সেস এই যে A0 A নট, এর জায়গায় আমরা কি লিখবো? এ, এটাও থাকবে অনেক সময়। এর জায়গায় অনেক সময় এরকম লেখা থাকে যে লগ টি হাফ ভার্সেস লগ এ। এখানটায় থাকবে অনেক সময় আর ভার্সেস এ মাইনাস এক্স, আর এইখানটায় অনেক সময় থাকবে এ মাইনাস এক্স ভার্সেস টি। ম্যাক্সিমাম টাইমে আমাদের বইগুলোতে এই উপরের ফর্মগুলোই দেওয়া থাকে এবং এদের গ্রাফ আঁকো। খুব বেশি হলে এই এর জায়গায় এটি লেখা থাকে, এরকম এটি, কিন্তু এই ফর্মটা থাকে না খুব বেশি, তাই জন্য এইটা আমাদের খুব কনফিউশন হয়। এবার এটাই যে আসলে এটা বা এটাই যে আসলে এটা, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই 4 রকম গ্রাফ আমরা আঁকবো, ঠিক আছে। প্রথম টাইপটা আঁকছি দেখো, ফার্স্ট টাইপ। কী করে আঁকবো? টি হাফের সঙ্গে এ নট মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলেছে। আমরা ফর্মুলাটা তো জানি এরকম যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে A0/2K।
তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি 1/2k ইন্টু এ নট। দেখো এটা y ইকুয়াল টু mx টাইপ ইকুয়েশন। y ইকুয়াল টু mx মানে মূলবিন্দুগামী সরলরেখা, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে কীরকম হবে দেখো, টি হাফ, তোমরা নিশ্চয়ই এটা জানো, আমাকে বুঝিয়ে দিতে হবে না। সেটা হচ্ছে যখনই একটা গ্রাফ এরকম আঁকা থাকে, মানে লেখা থাকে আর কি, যে এটা ভার্সেস এটা, তখন শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস অলওয়েজ, আর ভার্সেস পরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন যদি এরকম কোনো গ্রাফ থাকে লগ টি হাফ ভার্সেস লগ এ, আমি যদি এই লগ এটাকে এক্স অ্যাক্সিস না করে এটাকে যদি ওয়াই অ্যাক্সিসে করে দিই, তাহলে প্রথমেই গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সবসময় আমরা সবসময় ওয়াই ভার্সেস এক্স গ্রাফ প্লট করি, ওয়াই ভার্সেস এক্স। তাহলে এটা সিম্পলি মূল বিন্দুগামী কোনো সরলরেখা হবে, এবং এর যা স্লোপ হবে সেটা হচ্ছে 1/2k। ঠিক আছে, অর্থাৎ এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু 1/2k। স্লোপ থেকে আমরা রেট কনস্ট্যান্টের ভ্যালু বলতে পারি। এরকম টাইপের কোয়েশ্চেন যা খুশি আসতে পারে। তোমাকে বলবে যে টি হাফ ভার্সেস এ নট এর যা গ্রাফ পাওয়া গেল, সেই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, মানে থিটা বলে দিল। এবার কোয়েশ্চেন হচ্ছে রেট কনস্ট্যান্টের ভ্যালু কত বের করো। তো এরকম কোয়েশ্চেন আসতেই পারে এখান থেকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা যেটা বললাম সেটা এখানে লিখে রাখতে পারো কোয়েশ্চেনটা। এটা ফার্স্ট টাইপ হয়ে গেল। সেকেন্ড টাইপ দেখো, আর ভার্সেস এ, রেট ভার্সেস এ। আমরা তো এইটা জেনেছিলাম যে রেট ইকুয়াল টু কে ইন্টু a⁴, যেহেতু ফার্স্ট অর্ডার ইকুয়েশন, মানে রেটটা কনস্ট্যান্ট সবসময়। তা রেট যদি কনস্ট্যান্ট হয় এবং তুমি যদি রেটের সঙ্গে তুমি যদি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট তুমি যদি গ্রাফ প্লট করো, তাহলে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে তো রেটের কোনো সম্পর্ক নেই। তাহলে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট বাড়লো বা কমলো, রেট কিন্তু ফিক্সড থাকবে। তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন স্ট্রেট লাইন পাবো। কী বলবো তাহলে, এই গ্রাফটার নেচার হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু এ অ্যাক্সিস, কনসেন্ট্রেশন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল একটা লাইন আমরা পাবো। হ্যাঁ, এখন যদি এটা যদি ওয়াইতে থাকে আর যদি এখানে থাকে, তাহলে আমরা একটা তখন আমরা এর সাপেক্ষেই একটা প্যারালাল লাইন পাবো, কিন্তু সেটা এরকমভাবে দেখতে হবে, তাই না? আমি বলতে চাইছি যদি এরকম থাকে, এটা যদি ওয়াই অ্যাক্সিসে থাকে আর যদি এদিকে থাকে, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটাও এ অ্যাক্সিসের সঙ্গেই প্যারালাল, কিন্তু ওরকম দেখতে হবে। ঠিক আছে, থার্ড গ্রাফটা দেখো কি আছে, এ ভার্সেস টাইম। টি মানে ছোটো হাতের টি মানে টাইম। তাহলে এইটা কী হবে দেখো, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন থেকে আমরা এটা বের করতে পারবো। এটা আমাদের ইন্টিগ্রেটেড ফর্ম ছিল। এবার দেখো এখানে এটা আছে ওয়াই অ্যাক্সিস, তাহলে একে আমাকে বাঁদিকে রাখতে হবে। যদি বাঁদিকে রাখি তাহলে এটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে কেটি মাইনাস এ নট যদি হয়, আর এখানে যদি মাইনাস সাইন থাকে প্রথমে, তাহলে আমাকে তো ওয়াইটাকে, মানে আমি যদি মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করি, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে এখন এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে টিটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে মাইনাস এম এক্স প্লাস এটা হচ্ছে সি, ইন্টারসেপ্ট হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে এ নট। এবার গ্রাফটা কেমন দেখতে হবে দেখো, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এ। মাইনাস মানে স্লোপ নেগেটিভ, মানে এরকম একটা ইকুয়েশন হবে, তাই না? স্ট্রেট লাইন এবার যেখানে গিয়ে শেষ হলো, যেখানে গিয়ে মিশলো, এইখানে এর কনসেন্ট্রেশন কত, মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত হয়ে গেল, এই পয়েন্টে 0 হয়ে গেল না? তার মানে এখানে এটা 0 হয়ে গেল, তার মানে কি রিয়াকশান কমপ্লিট হয়ে গেল এখানে। তাহলে এই যে টাইমটা, এই টাইমটা যেটা, সেই টাইমটাকে আমরা কি বলবো, রিয়াকশান শেষ হতে যত সময় লেগেছে সেই টাইমটা, দ্যাট ইজ টি 100%। টি 100% টাইম হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ সেটা কত, a/k না? তাহলে তোমাকে যদি বলে যে এক্স অ্যাক্সিসে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এত, একটা ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিল, দিয়ে বলবে যে রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করো, ঠিক আছে। আর এখানকার যে স্লোপটা হবে, এখান থেকে আমি এমটা পেয়ে যাব, মানে মাইনাস কেটা পেয়ে যাব, তাই তো?
tan থিটা ইকুয়াল টু, এখান থেকে অ্যাঙ্গেল যদি বলে দেয় সেখান থেকে স্লোপ বের করতে বলতে পারে, বা সেখান থেকেও আমরা কে পেতে পারি, মানে বোথ আমরা এখান থেকেও কে পেতে পারি, এখান থেকেও পেতে পারি। আর এই যে ইন্টারসেপ্ট যেটা হয়েছে, মানে এইটুকু ডিস্টেন্স এখান থেকে, এইটুকু ডিস্টেন্স কাকে বোঝায়? ইন্টারসেপ্ট মানে হচ্ছে সি, মানে এখানে এ নট, ঠিক আছে। সুতরাং এখান থেকে খুব ভালো কোয়েশ্চেন ফ্রেম করা যায়। কীরকম? তোমাকে ধরো ইন্টারসেপ্টের ভ্যালু বলে দিল, বলে ইন্টারসেপ্টের ভ্যালু এত, তাহলে রেট কনস্ট্যান্ট কত? তাহলে ইন্টারসেপ্টের ভ্যালু থেকে আমি এ নট পেয়ে যাচ্ছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটাকে এখানে বসাও, তাহলে এখান থেকে কে পেয়ে যাবো। তাহলে ঠিক আছে, কী কী কীরমভাবে কোয়েশ্চেন আসতে পারে দেখো। ইন্টারসেপ্ট লিখে দিচ্ছি, ইন্টারসেপ্টের ভ্যালু ধরো দেওয়া আছে গিভেন, আর ধরো বলা আছে যে টি 100% ধরো বলা আছে, সেটাও গিভেন, বা টি 100%-এর বদলে একটু ভালো করলে কোশ্চেনটা টি 50% বলা থাকবে। 50%কে আমি ডাবল করে 100% পাবো, সেই 100%-এর ভ্যালু এখানে বসাবো, ইন্টারসেপ্টের ভ্যালু থেকে এই এ এর ভ্যালু বসাবো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর সেখান থেকে আমি রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারবো। সুতরাং এইভাবে গ্রাফিক্যালিও এখান থেকে ছোটো ছোটো প্রবলেম সেট করা যায়, ঠিক আছে। এরকম প্রবলেম তোমরা নিশ্চয়ই এমসিকিউ বইতে পাবে। আচ্ছা, লাস্ট একটা আমাদের বাকি থেকে গেল 4 নম্বরটা, সেটা এটাকে মুছে নিই। যেহেতু লগ টি হাফ ভার্সেস লগ এ বলেছে বা লগ এ নট বলেছে, তাহলে টি হাফের সঙ্গে তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের রিলেশন আমরা দেখলাম এরকম হচ্ছে। এখন লগ নিচ্ছি দুদিকে, লগ টি হাফ ইকুয়াল টু লগ এ মাইনাস লগ টুকে, মাইনাস লগ টুকে না লিখে আমি প্লাস দিয়ে লগ অফ 1/2 লিখছি। স্লোপটা আমি ইন্টারসেপ্টটাকে আমি পজিটিভ রাখতে চাইছি, যাতে করে আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই গ্রাফটা প্লট করতে পারি। এখানে মাইনাস লগ টুকে লিখলে আমার প্লটটা চলে যেত ফোর্থ কোয়াড্রেন্টে, সেটা আমরা চাইছি না আর কি। তাহলে লগ অফ টি হাফ হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর লগ অফ এ, এখন কিন্তু তুমি দেখো এর জায়গায় এরকম এ নটও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আবারও একটা এই ইন্টারসেপ্ট পজিটিভ, মানে এবার এরকম হবে ইকুয়েশনটা দেখতে, ইন্টারসেপ্ট পজিটিভ, স্লোপও পজিটিভ, স্লোপ পজিটিভ মানে এরকম রিয়াকশন দেখতে হবে। তাহলে এবার এই যে এইটুকু হয়ে গেল, এটা হয়ে গেলো ইন্টারসেপ্ট, মানে মানে এখান থেকে আমি কি পেতে পারি? লগ 1/2 আবারও ইন্টারসেপ্টের ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে এমনই কিছু ভ্যালু দেওয়া থাকবে যাতে করে সেটা এরকমভাবে সহজে ক্যালকুলেট করা যায় এবং কে এর ভ্যালু বের করা যায়। আর এই লগ এ হচ্ছে স্লোপ, তার মানে এম ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু লগ এ। তাহলে এখান থেকে আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সেটাও পেতে পারি, ঠিক আছে, যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এবং থিটার ভ্যালু যদি বলে দেয়। তাহলে এই হয়ে গেল গ্রাফ, এবং এই হয়ে গেল আমাদের থিওরিটিক্যাল আলোচনা। আমরা কিছু প্রবলেম সলভ করবো এবারে। দেখো দুটো কোয়েশ্চেন লিখেছি, ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা আগে সলভ করছি। কেন? কারণ ফার্স্ট কোয়েশ্চেনটা এমনি ঠিক আছে, সহজ কোয়েশ্চেন, কিন্তু একটু ট্রিকি। আমরা সেকেন্ড আগে করে নিই। দেখো এটা হচ্ছে A0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে এ অ্যাট টি ইকুয়াল টু 10 মিনিট, মানে 10 মিনিট পরে কনসেন্ট্রেশন ওইটা হয়েছে। কত হয়েছে? এই যে এত। ক্যালকুলেট কে, রেট কনস্ট্যান্ট, টি হাফ, ঠিক আছে, হাফ লাইফ, কমপ্লিশন হতে কত সময় লাগবে সেটা, R0 মানে ইনিশিয়ালি রিয়াকশান রেট কত, 0 মানে আর অ্যাট টি ইকুয়াল টু 0, আর আর 10 মিনিট মানে 10 মিনিট পরে রিয়াকশান রেট কত, এই কটা জানতে চাইছে। এখন আমরা তো ইকুয়েশান এটা জানি যে A0 মাইনাস এ ইকুয়াল টু কেটি, তাহলে সিম্পলি ভ্যালু বসাও, হয়ে গেল 0.01 মাইনাস 0.008, হ্যাঁ, ইকুয়াল টু কে ইন্টু টাইম হচ্ছে 10 মিনিট। তাহলে কে কী হবে? কে ইকুয়াল টু, দেখো এটা কত হচ্ছে 0.002, তাই তো, 0.002 আর বাই 10, তার মানে 2 10⁻⁻⁴। এবার ইউনিট কী হবে? এই যে মোলারিটি আর 10 মিনিট, তাহলে মিনিট ইনভার্স, মোলারিটি মিনিট ইনভার্স, ঠিক আছে। খুব কেয়ারফুল, ইউনিট সম্পর্কে খুব কেয়ারফুল থাকতে হবে। ইনফ্যাক্ট সেই কারণে আমি প্রথম অঙ্কটা পরে করাচ্ছি। এটা গেল কে। এবার টি হাফ কত? দেখো টি হাফের ফর্মুলা কি? টি হাফ মানে A0 বাই 2K। তাহলে A0 কত? 0.01, 2 × 2 × 10⁻⁻⁴, ঠিক আছে।
-4টা উপরে গেলে +4 হয়ে গেল, আর এটা গুণ করে দিলে 10⁻² হয়ে গেল। আর এখানে 4 আছে, 1/4, 1/4 মানে 0.25, 0.25 আর 10⁻², তার মানে 25 হয়ে গেল। তাহলে 25 মিনিট হয়ে গেল আমাদের t½ t 100% মানে a/a0/k, বা আমরা সিম্পলি বলতে পারি 2 × t½ তার মানে 50 মিনিট। 50 মিনিটের রিয়াকশান কমপ্লিট হবে। আর দেখো রেট, ঠিক আছে, রেট তো আমরা জানি রেট = k, মানে জিরো অর্ডার রিয়াকশন রেটটা কনস্ট্যান্ট, একই থাকবে যা থাকবে। তাহলে যেটা রেট কনস্ট্যান্ট মানে এই যে এটাই হচ্ছে রেট, আর সেই রেট ইনিশিয়ালি যা হবে সেই রেট 10 মিনিট পরেও তাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে R = R0 = R 10 মিনিট বা এনিথিং, যে কোনো মিনিট, = k, এর যা ভ্যালু সেটাই হচ্ছে রেট। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা দেখো। রেট কনস্ট্যান্ট দিয়েছে 0.02 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বা মোলারিটি সেকেন্ড ইনভার্স। আর 10 মিনিট পরে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, মানে A at 10 মিনিট হচ্ছে 0.05 মোলার। ঠিক আছে, 10 মিনিট। অ্যাকচুয়ালি এই যে তোমার ইউনিটের যে ডিফারেন্সটা, এটার জন্যই আমি এই অঙ্কটা সেকেন্ড পরে করাচ্ছি। এখন এটার মানে কি, আমরা জানি যে জিরো অর্ডার মানে হচ্ছে R = k, তো তাহলে রেট যা কেও তাই, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টটা পার সেকেন্ডে এত করে তার কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। 0.02 মোলার করে কনসেন্ট্রেশন তার কমছে পার সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 10 মিনিট পরে কতটা হয়েছে, 10 মিনিট পরে এটা হয়েছে। তাহলে 10 মিনিট আগে কতটা ছিল, 10 মিনিট মানে আমার এখানে দেখো সেকেন্ডের হিসাব দেওয়া আছে কিন্তু k এর ক্ষেত্রে। তাহলে 10 মিনিট মানে অ্যাকচুয়ালি 10 × 60 মানে 600 সেকেন্ড আগে কতটা ছিল সেইটা জানতে চেয়েছে এরা। অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে হয় এই সেকেন্ড ইনভার্সটাকে মিনিট ইনভার্স করতে হবে, তাহলে আমি 10 বসাতে পারবো ইকুয়েশানে, অথবা 10 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। এখন ফর্মুলা কি, A0 এর ফর্মুলা কি, A0 বের করতে বলেছে, তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন বের করতে বলেছে, ওই যে ক্যালকুলেট A0 - A = KT। তাহলে A0 = A + KT, তাই তো। এবার 0.05 দেওয়া আছে 10 মিনিট পরে। দেখো 0.02 হচ্ছে আমার k এর ভ্যালু, KT তো। তাহলে এবার যদি এটা সেকেন্ড ইনভার্সে আছে, তাহলে আমাকে 10 মিনিটটাকেও সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, এইটা করব আমরা। তাহলে কি করব দেখো, তাহলে যেটা করব কত হচ্ছে, আরেকটা সেকেন্ড মেথডটা বলছি। তাহলে এটা হচ্ছে 600 আর 0.02 মানে 600, 1200 মানে 120 অ্যাকচুয়ালি এটা, তাই তো। 600 × 2 1200, না 120 তো না, 12, এটা 12 হবে। তাহলে 12.05 মোল লিটার ইনভার্স বা মোলার, এইটা হয়ে গেল আমার রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর এটা কী বললাম যে A0 = এই যে 0.05 প্লাস KT। তাহলে k এর ভ্যালু হচ্ছে 0.02 লিখেছিলাম যখন হচ্ছে সেকেন্ড ইনভার্সে ছিল। তাহলে সেকেন্ড ইনভার্স থেকে যদি আমাকে এইটাকে মিনিট ইনভার্সে আমি নিতে পারি, তাহলে আমি 10টাকে ডাইরেক্টলি ইকুয়েশনে ব্যবহার করতে পারবো। তাহলে এত মোলার সেকেন্ড ইনভার্স মানে মিনিট ইনভার্সে নিতে গেলে কী করতে হবে, সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাই না। সেকেন্ড থেকে মিনিটে গেলে, মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে ভাগ, তাহলে সেকেন্ড ইনভার্স থেকে মিনিট ইনভার্সে গেলে আবার গুণ। তাহলে 0.02 × 60 যদি বলি, তাহলে মোল লিটার ইনভার্স আর মিনিট ইনভার্স হয়ে যাবে, তাই তো। তাহলে 12 মানে 120, হ্যাঁ 1.2 হয়ে গেল, 1.2 মোল লিটার ইনভার্স
মিনিট ইনভার্স। এইবার যদি আমি কে এর ভ্যালু এই যেটা দেওয়া আছে এইটা না ব্যবহার করি, যদি আমি এইটা ব্যবহার করি, তাহলে আমি এটার সঙ্গে এই 10 মিনিটকে মাল্টিপ্লাই করতে পারবো যখন আমি কেটি লিখছি। ঠিক আছে, তাহলে আমি এটা না লিখে আবার কী লিখবো, 1.2 ইন্টু 10। ঠিক আছে, তাহলে দেখো আনসার কী আসছে, 0.05 প্লাস আবারও এই যে 12, মানে সেম আনসার চলে এলো, তাই তো? এত মোলার, মোলার বা মোল লিটার ইনভার্স একই, মোলার মানেই হচ্ছে মোল লিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা থেকে আমরা যেটা জানলাম, যেটা শিখলাম, সেটা হচ্ছে যে যখনই আমরা এরকম কোনো ইকুয়েশান, মানে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার এবার যাই হোক না কেন, আমাদের ইউনিটগুলো নিয়ে খুব সচেতন থাকতে হবে। মিনিটের সঙ্গে সেকেন্ড গুনফুন করে দিয়ে এটা বিচ্ছিরি হয়ে যাবে, সেই রকম অপশানও কিন্তু এমসিকিউতে থাকবে এবং আমরা সহজেই ওইটাকে টিক করে চলে আসবো। তাই এটা খুব কনসিয়াসলি অঙ্কগুলো দেখতে হবে। ঠিক আছে, পরে আরও দু একটা এক্সাম্পল দেখো। 3 অঙ্কটা আগে করছি। এ থেকে বি জিরো অর্ডার রিয়াকশান, রেট কনস্ট্যান্ট বলেছে, রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে ক্যালকুলেট বি অ্যাট টি ইকুয়াল টু 10 মিনিট। 10 মিনিট, আবার কিন্তু মিনিট, এখানে সেকেন্ড ইনভার্স আছে, এখানে মিনিট আছে, তাহলে আবারও কী করতে হবে, মিনিট আর সেকেন্ডকে ম্যাচ করাতে হবে। আর ক্যালকুলেট কী বলেছে বলো তো, কনসেন্ট্রেশন অফ বি, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। ঠিক আছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি হয় জিরো অর্ডারে, প্রোডাক্ট মানে কি এক্স না, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আফটার টি টাইম আমরা বলছিলাম এক্স, আর ফর্মুলা ছিল এক্স ইকুয়াল টু কেটি, তাহলে জাস্ট কেটি করে দিলেই হয়ে যাবে, কে আর টি মাল্টিপ্লাই করো খালি, তাহলে কে হচ্ছে 4 × 10⁻⁻4। এবার যেহেতু এটা সেকেন্ড ইনভার্সে আছে, তাহলে ওই মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে মিনিটটাকে সেকেন্ডে মানে 60 দিয়ে গুণ করে দিলাম, অ্যাকচুয়ালি 10 × 60 লিখতে হবে, এত। ঠিক আছে, মোলার, এত মোলার যা হবে, ও দুখানা বলেছে না, টি ইকুয়াল, আচ্ছা এটা করে নিয়ে যাবে, তাহলে আবারও 600 × 4 মানে 1000, 1000 মানে 10⁻⁻1 মোলার। ঠিক আছে, এটা এটা এরমভাবে লিখি আমরা, বি অ্যাট টি ইকুয়াল টু 10 মিনিট। ঠিক আছে, আর আরেকটা বি 20 মিনিটে কি হচ্ছে, কে ইন্টু টি, মানে ডাবল হয়ে গেল খালি, তাই তো? এটা 0.1, তাহলে এটা 0.2 মোলার। যত টাইম যাবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, এটা 0.1 হয়েছে, এটা 0.2 হয়েছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব ভালো, মানে খুব পপুলার কোয়েশ্চেন, এরকম ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এরকম কোয়েশ্চেন অনেক থাকে। আমরা এইটা করবো এখন এখানে, আর তোমরা একটা সিমিলার প্রবলেম আমি এখানে লিখে রাখছি, এইটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এইটা বাড়িতে করবে, এই রেশিওটা বের করতে হবে। টি 3/4 মানে কি বলেছিলাম, টি 3/4 বলেছিলাম না, বলিনি, বলছি। টি 3/4 মানে হচ্ছে, টি হাফ মানে কি, যে সময় হাফ রিয়াকশান কমপ্লিট হয়ে যাবে, আর টি 3/4 মানে যে সময় রিয়াকশানের 3/4, 3/4 মানে 75% কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে, মানে এইগুলোর মিনিং কী আসলে। এটা মানে হচ্ছে টি 75%, মানে যতক্ষণে 75% বা 3/4 পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। টি 1/4 মানে যতক্ষণে রিয়াকশানের 25% কমপ্লিট হয়ে যাচ্ছে। এইগুলো একটু আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এবার টি হাফ, টি হাফ তো খুবই সোজা, ফর্মুলা হচ্ছে A0 বা A/2K, এটা আমরা জানি। এখানে ক্যাপিটাল A0 লিখলেও পারতে, একই ব্যাপার। আর টি 3/4 দেখো কী হচ্ছে, দিস ইকুয়াল টু, মানে আমরা ইকুয়েশান লিখি আগে, তাহলে সুবিধা হবে। এটা ধরো 1 নম্বর ইকুয়েশান বানাই, আর আমরা যে ইকুয়েশানটা এমনি ইন্টিগ্রাল যে ফর্মটা পেলাম সেটা হচ্ছে এরকম কেটি। তাহলে যখন টি হচ্ছে টি 3/4, মানে যখন 3/4 অংশ রিয়াকশান হয়ে গেছে কমপ্লিট, তখন এ কতটা পড়ে আছে, 3/4 রিয়াকশান হয়ে গেছে, তাহলে 1/4 পড়ে আছে, তাহলে দিস ইকুয়াল টু 1/4 অফ কি A0, ইনিশিয়াল যা কনসেন্ট্রেশন ছিল তার 1/4 অংশ পড়ে আছে। তাহলে এবার তুমি এখান থেকে কী লিখতে পারবে দেখো, তাহলে এবার লিখতে পারবে তুমি A0 মাইনাস A0/4 ইকুয়াল টু কে টি 3/4। তাহলে এখান থেকে টি 3/4 মানে কত আসবে দেখো, এটা মাইনাস করলে কত হবে, 3 ×
এ নট বাই 4 বাই কে। 2 নম্বর যদি এটা হয় ইকুয়েশন, জাস্ট ভাগ করে দাও তাহলেই হয়ে গেল। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি ভাগ করে দাও তাহলে কি হবে, t½ বাই t3/4, তাহলে a বাই 2k ইন্টু 4k বাই 3। অ্যাকচুয়ালি আমি একবার এ এরকম লিখছি, একবার এরকম লিখছি, গণ্ডগোল। এটাকে আমি অ্যাকচুয়ালি এ নট করে দিই, দুটো একসঙ্গে মিলিয়ে ফেললে মুশকিল। তাহলে 3 এ নট, তাহলে পড়ে থাকলে কি, উপরে 4 আর নিচে 6, 4/6 মানে 2/3, তাই তো? তাহলে এটাই রেশিও হয়ে গেল। আর কি আমরা ফাইনালি একটা এরকম লিখতে পারি যে দিস ইকুয়াল টু 2/3 ইন্টু টি 3/4, ঠিক আছে? আমরা এটাই ছিল না, উল্টোটা ছিল, মানে তাহলে 3/2 লিখে দেবে, 1.5 হয়ে যাবে। একই রকমভাবে তোমরা ওই প্রবলেমটা করে ফেলবে সলভ। ওইখানে t½ বাই t1/4, তাহলে এখানে যদি এটা যদি 1/4 হয় তাহলে এটা ইকুয়াল টু এবার পড়ে থাকবে কতটা, 3/4, মানে এটা 3/4 হবে, মানে এবার এইটা 1/4 হয়ে যাবে। এবং তারপরে আবার এরকম রেশিও বের করে নেবে, ঠিক আছে? আরও দু একটা অঙ্ক দেখো। 5 নম্বরটা বলছে 20% রিয়াকশান জিরো অর্ডার গেটস কমপ্লিটেড ইন 15 মিনিটস, মানে 20% রিয়াকশান শেষ হতে 15 মিনিট সময় লাগছে। ক্যালকুলেট টাইম রিকোয়ার্ড ফর 80% কমপ্লিশন, 80% রিয়াকশান শেষ হতে কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা তো ওটাই, যে A0 মাইনাস A ইকুয়াল টু KT, বা আমরা এরকম লিখতে পারি যে A0 ইকুয়াল টু A প্লাস KT। এবার কী বলছে দেখো, 20% রিয়াকশান শেষ হতে 15 মিনিট সময় লাগছে। 20% রিয়াকশান শেষ হওয়া মানে কি, 20% যদি শেষ হয়ে যায় তাহলে পড়ে থাকলো কত পার্সেন্ট, 80%। 80% মানে কত, 80/100, এটা পড়ে থাকলো, মানে হচ্ছে 4/5, এতটা পড়ে আছে। তার মানে হচ্ছে যতটা রিয়াক্ট্যান্ট পড়ে আছে তার কনসেন্ট্রেশন হচ্ছে ইনিশিয়াল যা ছিল তার 4/5 অংশ, তাই তো? 20% রিয়াকশান শেষ হয়ে গেছে, তার মানে 80% রিয়াকশান হয়নি, তার মানে 80% রিয়াক্ট্যান্ট বেঁচে আছে। তাহলে 80% রিয়াক্ট্যান্ট এর কনসেন্ট্রেশন মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 4/5 অংশ, এতটা পড়ে আছে, ঠিক আছে? আমরা এই 20% কমপ্লিশন, এটাকে আমরা তো 20% মানে কত, 1/5, তো আমরা এটাকে T1/5 এটাও বলতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এখন তাহলে আমি যদি এখানে বসাই এটা, তাহলে কি দাঁড়াবে দেখো, A0, অ্যাকচুয়ালি আমি এই ইকুয়েশানেই বসাচ্ছি, তাহলে মানে বিয়োগটা করবো তো আমরা, তাহলে এর জায়গায় আমরা এটা বসিয়ে দিচ্ছি 4/5, মানে 4 A0/5 ইকুয়াল টু KT। কে মানে কত, কে জানি না, কে বের করব, আর টি হচ্ছে কত, 15 মিনিট, তাহলে K ইন্টু 15। তাহলে এইটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে যে A0/5, তাহলে দিস ইকুয়াল টু K ইন্টু 15। তাহলে এখান থেকে আমি একটা K এর ভ্যালু পাবো। K এর ভ্যালু কী পাবো, A0/75, তাই তো? A0/75, এটা হয়ে গেল K এর ভ্যালু। এইবার যখন 80% কমপ্লিট হতে কত সময় লাগবে, সেইখানে আমাদের আরেকবার এই ইকুয়েশানে বসাতে হবে ভ্যালু, এবং তখন আমি K এর ভ্যালুটা ওইটাই বসাবো এখানে, ঠিক আছে? এবার উল্টোটা, এবার যদি 80% কমপ্লিট হয়ে যায় তাহলে পড়ে আছে 20%, 20% পড়ে আছে মানে 1/5 অংশ পড়ে আছে, অর্থাৎ তখন এর কনসেন্ট্রেশন হবে 1/5 ইন্টু A0, ঠিক আছে? তাহলে তখন আমরা কি লিখব, তখন আমরা লিখব এইটা সেকেন্ড, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে হচ্ছে A0 মাইনাস A0/5, 1/5 ইন্টু এটা, সো দিস ইকুয়াল টু K। এবার K এর জায়গায় ওইটা লিখে দেবো A0/75 ইন্টু টি। এইবার এই টিটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 4 A0/5
ইন্টু 75/a0 হচ্ছে টি। তাহলে কত হয় বলো তো, এটা 5, তার মানে টি ইকুয়াল টু 60 মিনিট। মিনিটেই তো আছে, হ্যাঁ 1 ঘন্টা লাগবে তাহলে। তো দেখো 15 মিনিট লাগছে 20% শেষ হতে, আর 60 মিনিট লাগছে 80% শেষ হতে। এই হচ্ছে আমাদের প্রবলেম। এই ধরনের প্রবলেম যেটা আমরা করলাম 5 নম্বর, এইটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের জন্য খুব কমন, যে এত পার্সেন্ট শেষ হতে এত সময় লাগে, তাহলে অত পার্সেন্ট শেষ হতে কত সময় লাগবে। এক্স্যাক্টলি এইভাবেই ওখানেও করতে হবে, খালি ফর্মুলাটা আলাদা হবে, এই আর কি। তাহলে আমরা এখান থেকে আরও একটা যেটা বুঝলাম এই প্রবলেমটা থেকে, সেটা হচ্ছে যে একটা জায়গায় ওটা আমাদের লিখে নেওয়া খুব সুবিধাজনক হবে, যে কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে সেইটার মানেটা কী আসলে, তাহলে আমাদের পরে সুবিধা হবে। তাহলে টি 20%, 20% কমপ্লিট হচ্ছে মানে টি 20%, টি 20% মানে টি 1/5। এটার মানে হচ্ছে 1/5 পার্ট or 20% of reaction is complete। ঠিক আছে, একই রকমভাবে আমরা এর আগে অবশ্য ওটা বললাম একটুখানি, তাও ওটা বলে দিই আরেকবার। টি 50% মানে টি হাফ, মানে হচ্ছে হাফ পার্ট or 50% of reaction is complete। টি 25% মানে টি 1/4, টি 75% মানে টি 3/4। ঠিক আছে, তার মানে 1/4 পার্ট or 25% of the reaction is complete। এখানে 3/4 পার্ট or 75% রিয়াকশান কমপ্লিট। ঠিক আছে, এবার এটার মানে আরেকটা ওদিকে হয়, সেটা আমি লিখছি, এদিকেই, হ্যাঁ ওদিকেই লিখি। সেটা হচ্ছে এটা যে 20% কমপ্লিট হয়েছে, মানে হচ্ছে এটা এখানটাতেই লিখি। এটার মানে অর্থাৎ যেটা আমাকে মানে ইকুয়েশানে বসাতে হবে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু, ঠিক আছে 20% কমপ্লিট হয়ে গেছে, তাহলে 80% পড়ে আছে, মানে 1/5 পার্ট কমপ্লিট হয়ে গেছে, মানে 4/5 পার্ট পড়ে আছে, তাহলে এ ইকুয়াল টু 4/5 ইন্টু a0। ঠিক আছে, এটার ক্ষেত্রে এ ইকুয়াল টু হাফ a0, এটার ক্ষেত্রে এ ইকুয়াল টু 3/4 a0, এটার ক্ষেত্রে এ ইকুয়াল টু 1/4 a0। অ্যাকচুয়ালি এর এই ভ্যালুগুলোই আমাকে ওই ইন্টিগ্রেটেড ইকুয়েশনে বসাতে হয় এবং তারপর ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তাহলে একই রকমভাবে ধরো টি 40% যদি থাকে, আমাদের এই পরের কোয়েশ্চেনটাতে আছে একটা টি 40%, মানে টি কত লিখবো, দেখো 40% কমপ্লিট হয়ে গেছে, মানে 40/100, 40/100 মানে 4/10, 2/5, তাহলে দিস ইকুয়াল টু টি 2/5। তাহলে আমরা লিখবো যে 2/5 পার্ট or 40% অফ দ্য রিয়াকশান গেটস কমপ্লিটেড। তাহলে এক্ষেত্রে এ কত হবে, 2/5 যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পড়ে থাকলো কত, 3/5, তাহলে 3/5 ইন্টু a0। ঠিক আছে, এই নটটা বাইরে হবে। তাহলে এইগুলো আমাদের কিন্তু খুব কনসাস থাকতে হবে। আমরা অনেক সময় এই এত পার্সেন্ট রিয়াকশান হয়ে গেছে, এবার এত পার্সেন্ট রিয়াকশান হয়ে গেছে, এইটার মানেটাই বুঝতে পারি না, এইটার ম্যাথমেটিক্যাল ফর্মটাই আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আশা করা যায় এইটা থেকে তোমাদের খুবই সুবিধা হবে এর পরবর্তীকালে। ঠিক আছে, আমরা এখন 6 অঙ্কটা করব। তাহলে দেখো আবারও ওই একই ফর্মুলা আমাদের, a0 মাইনাস এ ইকুয়াল টু কেটি। তাহলে প্রথমটা যদি আমরা করি, এই প্রথমটা টি 2/3, মানে 2/3 অংশ কমপ্লিট হতে কত সময় লাগবে, তাহলে 2/3 যদি কমপ্লিট হয়ে যায় পড়ে থাকবে কত, 1/3, 1/3 যদি পড়ে থাকে তাহলে এর জায়গায় আমি কি লিখবো, 1/3 ইন্টু a0, এটা পড়ে আছে, কে দিয়েছে, হ্যাঁ 2, কে দিয়েছে, টি বের করতে হবে, এটা কত হবে বলো, 2/3, তাহলে 2/3 ইন্টু a0 এর ভ্যালু কত, 5 মোলার, 2/3 ইন্টু 5
ইকুয়াল টু 2 ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু কত 5/3। 5/3 কি টি এর ইউনিট, দেখো ওখানে কে এর ইউনিট কি আছে আওয়ার ইনভার্স না, অ্যাকচুয়ালি এই যে কেটি, কেটি মানে কি, কে মানে হচ্ছে এই পুরোটা ইন্টু টি, তা যেহেতু ওখানে আওয়ার ইনভার্সে আছে তাহলে আমাদের এই আনসারটা আওয়ারে আসবে, এত ঘন্টাতে আমার ওই 2/3 অংশ কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি যদি চাও এটাকে মিনিটে আনতে পারো, মানে আমাদের কোয়েশ্চেনে কি থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এত % কমপ্লিট হতে কত সময় লাগে, এবার সময়টায় 4টে অপশান ধরো মিনিটে দেওয়া আছে বা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে সেই মতন আমাকে এটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা 20 100 মিনিট, ঠিক আছে, 100 মিনিট হয়ে গেল। আর টি 40% মানে ওই যে একটু আগে বললাম, মানে 2/5 কমপ্লিট হয়ে গেছে, টি 40% মানে টি 2/5 কমপ্লিট হয়েছে, তার মানে 3/5 হচ্ছে আমাদের হ্যাঁ 3/5 হচ্ছে পড়ে আছে, তাহলে 3/5 A নট ইকুয়াল টু কেটি, তাহলে এটাও 2/5 ইন্টু আবার এই যে 5 মোলার এ নটের ভ্যালু, আর এটা হচ্ছে 2 ইন্টু টি, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু 1 আওয়ার বা 60 মিনিট যা বলবে। 60 মিনিটে 40% কমপ্লিট হয়ে গেল, আর 2/3 মানে কত পার্সেন্ট বলো, 66.6%, কত পার্সেন্ট কমপ্লিট হতে আর একটু বেশি সময় লাগলো, 60 থেকে বেড়ে গিয়ে 100, মানে ব্যাপারটা ম্যাচ করছে। যদি আমার এখানে আনসার যদি 100-র বেশি হয়ে যেত তাহলে আমরা ভাবতাম যে ভুল হয়েছে। 60% কমপ্লিট হয়েছে মানে 60/100 কমপ্লিট হয়েছে, মানে হচ্ছে 3/5 কমপ্লিট হয়েছে, ঠিক আছে। টি 60% মানে 60% কমপ্লিট হতে কত সময় লাগে, 60% কমপ্লিট হয়েছে, তাহলে পড়ে আছে কতটা 3/5 হয়ে গেছে, মানে 2/5 পড়ে আছে, 2/5 পড়ে আছে, মানে আমরা কি লিখবো এখানে, আমরা লিখব এ নট মাইনাস 2/5 এ নট ইকুয়াল টু কে হচ্ছে 2 আর টাইম কতটা লাগছে, এটা হচ্ছে 3/5 এ নট, তাহলে 3/5 ইন্টু 5 ইকুয়াল টু 2 ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু এবার 3/2 মানে 1.5 হচ্ছে ঘন্টা, তাই তো, তার মানে 90 মিনিট, ঠিক আছে। দেখো এই যে 2/3 66.66, অত পার্সেন্ট কমপ্লিট হতে আমাদের 100 মিনিট লেগেছিল, আর তার থেকে একটু কম 60% কমপ্লিট হতে একটু কম সময় লাগে 90 মিনিট, মানে ব্যাপারটা ম্যাচিং, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে, এই 5 এবং 6 এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো বুঝে নিয়ে করতে হবে। ব্যাপারটা আর কিছু না, খালি তোমাকে ভ্যালু পুট করতে হবে, কিন্তু বিষয়টার মানেটা আগে বুঝে নিতে হবে, যেটা আমি চারটে একটু আগে করলাম সেইটা একটু ভালো করে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। আর লাস্ট 2-1টা অঙ্ক আরও দেখে নাও। দেখো এই লাস্ট অঙ্কটা আগেরগুলোর থেকে একটু আলাদা, চেষ্টা করছি আমি যে বিভিন্ন মানে ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স এখানে কভার করতে, যাতে তোমাদের এমসিকিউ সলভ করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় এবং কোনো কোয়েশ্চেন একেবারেই অচেনা যেন মনে না হয় আর কি, সেই জন্য একটু অন্যরকম কোয়েশ্চেন এটা। ফর এ জিরো অর্ডার রিয়াকশান দেখো এ নট দিয়েছে মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর টি হাফ দিয়েছে মানে হাফ লাইফ। এইবার বলছে যে ক্যালকুলেট টাইম রিকোয়ার্ড টু রিডিউস কনসেন্ট্রেশন অফ এ ফ্রম এত টু এত, মানে এর কনসেন্ট্রেশন 4 মোলার থেকে 2 মোলারে যেতে কত সময় লাগবে, বা 1 মোলার থেকে 0.5 মোলারে যেতে কত সময় লাগবে। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা দেওয়া আছে, আমি আচ্ছা 1 নম্বরটা আগে করি। শুরুতে যেটা দেওয়া আছে আমাদের এ নট আর টি হাফ, এদের মধ্যে রিলেশন আমরা জানি যে দিস ইকুয়াল টু এ নট বাই 2k, মানে এটা এই দুটো দেওয়া আছে, মানে আমাকে এখানে ইনডাইরেক্টলি রেট কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে। তাহলে দিস ইকুয়াল টু এ নট বাই 2 ইন্টু টি হাফ, তাহলে এ নট বাই 2 ইন্টু টি হাফ, তাহলে মোলারিটি মিনিট ইনভার্স, ঠিক আছে। তাহলে কত হবে 5/120, এটা থাক যা এলো। এবার আমাকে বলছে যে 4 থেকে 2-তে যেতে কত সময় লাগবে। তাহলে দেখো দু রকমভাবে অঙ্কটা করা যায়। প্রথম কথা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন 5, তাহলে আমরা একবার এটা করি যে 5 থেকে 4-এ যেতে কত সময় লাগবে
সেইটা আমরা পেয়ে যাব কি করে, সেইটা আমরা পেয়ে যাব আমাদের যে ইন্টিগ্রেটেড ফর্ম আছে সেখান থেকে, ঠিক আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন 5 আর এখানে লিখবো আমরা 4। তাহলে একবার তো আমরা এটা করব যে 5 - 4, তাহলে কে ইন্টু টি, এটা একটা পেলাম। এটা কোনটা পেলাম, 5 থেকে 4-এ যেতে যত সময় লাগলো। আর একটা আমরা বের করব যে 5 থেকে 2-তে যেতে কত সময় লাগে। 5 থেকে 2-তে যেতে কত সময় লাগবে, তাহলে এত সময় লাগবে, ঠিক আছে। আমরা এখানে এরকমও লিখে দিচ্ছি আমাদের বোঝার, এটা আমাদের বোঝার সুবিধার্থে। 5 থেকে 4-এ গেলাম, তাহলে 5 থেকে 4-এ যেতে সময় অ্যাকচুয়ালি কতটা লাগছে, এটা 1 হয়ে গেল। তাহলে এদিকে পুরোটা তার মানে 120/5 হয়ে গেল, 120/5 মিনিট। আর 5 থেকে 2-তে যেতে সময় লাগছে কতটা, দেখো এটা কত হয়ে গেল 3, তাহলে 3 × 120/5, 3 × 120/5 মিনিট। এবার আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে 4 থেকে 2-তে যেতে কত সময় লাগবে। তাহলে 5 থেকে 4 এতটা সময় লাগলো, 5 থেকে 2 এতটা সময় লাগলো। তাহলে যদি এটা থেকে এটা মাইনাস করে দিই, তাহলে এই 4 থেকে 2-তে কত, মানে কনসেন্ট্রেশন 4 মোলার থেকে 2 মোলার কমতে কতটা সময় লাগবে সেটা পেয়ে যাব। তাহলে আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে কত, ওটা থেকে ওটা বিয়োগ করা মানে 2 × 120/5, এত মিনিট আমাদের হচ্ছে সময় লাগবে ফাইনালি, তাই তো। তাহলে কত হবে, 5 আর এটা কত হয় 24 হয়, তাই তো। তাহলে 48 মিনিট সময় লাগবে, ঠিক আছে। কনসেন্ট্রেশন 4 থেকে 2-তে যেতে সময় লাগবে 48 মিনিট। আমরা এইভাবে করতে পারবো আর কি, মানে দুবার দুটো ইকুয়েশন করে তারপর বিয়োগ করে দাও, তাহলেই হয়ে গেল। কিন্তু এইটা এই দুবার এই প্রবলেম, মানে দুবার দুরকম ইকুয়েশন সলভ না করে আমরা এটাকে আরেকটু ছোট করে শর্টভাবে করতে পারি। সেটা কীভাবে করবো দেখো, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশানেই, মানে যখনই এরকম কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে যে কনসেন্ট্রেশন এত থেকে এত হতে কত সময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা এই কনসেন্ট্রেশনটাকে, মানে যেটা বড় আছে সেটাকে আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরবো, আর এটাকে ফাইনাল কনসেন্ট্রেশন ধরবো, ধরে আমরা আমাদের এই ফর্মুলায় পুট করব। তাহলে আমাদের অঙ্কটা কী হবে, শর্টকাট হয়ে যাবে। দেখো আনসার একই বেরোবে ফাইনালি। তাহলে 4 - 2 = ঠিক আছে। আচ্ছা কে এর ভ্যালু কত, একবারেই করে দিই, দিস × 2। তো দেখো টি = কী হয়ে গেল, 2 × 120/5 হয়ে গেল না, এটাই আমরা করলাম তো একটু আগে। তাহলে অ্যাকচুয়াল যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেইটা ধরেও দুখানা ইকুয়েশান বের করে অঙ্ক করা যায়, অথবা যেখান থেকে যেখানে যেতে বলেছে তার বড় বেশি কনসেন্ট্রেশনটাকে আমরা A0 ধরবো আর কমটাকে আমরা A ধরবো, দিয়ে তারপরে ফর্মুলায় বসাবো, তাহলেও একই জিনিস। তাহলে আমরা নিশ্চয়ই এই শর্টকাট মেথডটাই ব্যবহার করব। তাহলে এই পরের অঙ্কটা 2 নম্বরটা বাড়িতে তোমরা করবে এবং এই শর্টকাট মেথড ব্যবহার করে দুবার করে ইকুয়েশন সলভ করে এই অঙ্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আজকে জিরো অর্ডার রিয়াকশন সংক্রান্ত যাবতীয় আলোচনা আজকে কমপ্লিট করলাম আমরা। পরের ক্লাসে দেখা হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন নিয়ে, ঠিক আছে। তবে যাওয়ার আগে আবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং পরবর্তী ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।